কারণ ব্যক্তিগত আক্রোশ থাকলে শুধু মারতো, ফোনটা নিত না। সে অনুযায়ী সেখানটায় তল্লাশি চালানো হয়। জায়গাটা যেহেতু শুনশান নীরব, সেখানে ডাকাত এবং ছিনতাইকারী ট্রলে থাকবে, এটি স্বাভাবিক। মুহূর্তের মাঝে খবর ছড়িয়ে পড়ে। সেই নদীর নাম এবং জায়গার নাম নিয়েই হেডলাইন হয়। এমপির ছেলে ঘুরতে গিয়ে ছিনতাইকারী কবলে পড়েছে, তার অবস্থা গুরুতর। নামাজ পড়ে এসে টিভির পর্দায় এরকম একটা নিউজ দেখে ইনান শেখের কলিজা ঠান্ডা হয়। বাসার সবাইকে ডেকে এনে নিউজ দেখায়। ফরিদা পারভিন নিউজ দেখতে দেখতে আরো 2-4টা অভিশাপ দিয়ে দিয়েছে জয় আবরণকে। ইলমা নিউজটা দেখে রুমে চলে আসে, ফোন হাতে আদনানকে কল দেয়। সেই যে দুপুরে বেরিয়েছে, এখনো আসার খবর নেই। বলেছে বন্ধুদের সাথে আড্ডা দিবে। ইলমা ফোন দিলে আদনান ফোন তোলে না। বেশ কয়েকবার এরকম হওয়ায় ইলমা বেশ চিন্তায় পড়ে যায়। লিভিং রুমে এসে মুখ ভার করে বসে ইলমা ঘড়ির কাঁটা 10:30 ছুঁতে তারেক মাহমুদ আদনানকে কল দেন। কল ঢুকলেও কল তোলেনি আদনান। সবাই বেশ চিন্তিত। আদনান হঠাৎ কি হলো? ঈশিতা নির্মাণকে কল দেয়। নির্মাণের ফোন সুইচ অফ বলছে। সবাই যখন আদনানকে নিয়ে চিন্তিত, ইলমা তখন এসে তৃপ্তিকে ধরে। তৃপ্তি বই নিয়ে বসেছিল। ইলমাকে দেখে বলে, কিছু বলবি? নির্মাণের সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ, ওর ফোনে চার্জ নেই, বলল ভাইয়া সহ কোথাও গিয়েছে। আদনান ফোন তুলছে না কেন? কি করে বলবো? ইলমা চলে আসে। তৃপ্তি আদনানকে কল দেয়। 2বার কল দেওয়ার পর আদনান রিসিভ করে বলে, সমস্যা কি তোদের? কয়টা বাজে? বাসে আসবা না? আসবো। সবাই চিন্তিত। কিছুক্ষণ চিন্তা করতে দে, ঘন্টার মাঝে আসছি। বলে দেব? খবরদার কিছু বলবি না, সবাই চিন্তা করুক। আদনান কল কেটে দেয়। তৃপ্তি আদনানের কথায় হাসে, উঠে লিভিং রুমে যায়। ঈশিতা জিজ্ঞেস করে আদনানের সাথে কন্ট্রাক্ট হয়েছে কিনা। তৃপ্তি বলে, ফিরবে শুনলাম। আর কেউ কিছু বলে না। ইনান শেখ ইলমার দিকে তাকিয়ে বলেন, অনেক রাত হয়েছে, রুমে যাও, আদনান চলে আসবে। ইলমা কিছু বলে না, সোজা রুমে গিয়ে দরজা লক করে দেয়। রাত ঠিক 12টায় আদনান এন্ট্রি নেয়। ভেতরে এসে দেখে সবাই যে যার রুমে। আদনান দরজা নক করে বলে, কিছু দরজা খোলো। ডাকাডাকি করার পর ইলমা দরজা খুলে। আদনান শক্ত করে বলে, দরজা লাগিয়ে ঘুমাতে কে বলেছে? সর সামনে থেকে। কথাটা বলে ইলমাকে পাশ কাটিয়ে ভেতরে যায় আদনান। ইলমা আর আদনানে যাওয়া দেখে বলে, সারাদিন কোথায় ছিলে? শ্বশুর বাড়িতে। আদনানের কথা শেষ হতে ইলমা তেরে এসে কলার চেপে ধরে রাগি কঞ্চে বলে, শ্বশুর বাড়ি মানে? শর্ত, ক্লান্ত লাগছে আমার। তুমি আমাকে ইগনোর করছো? ক্ষুধা লাগছে, গিয়ে খাবার আন। পারবো না। আগে বলো সারাদিন কোথায় ছিলে? এমন একটা থাপ্পড় দেব, ভাত চেয়েছি দিতে পারবি না। আগে বলো। খেয়ে বলবো। ইলমা মানে রুম থেকে বেরোয় আদনানের জন্য তরকারি গরম করে। ভাত নিয়ে রুমে আসতেই দেখে আদনান শাওয়ার নিয়ে বেরিয়েছে। ইলমার দিকে জামা কাপড় এগিয়ে দিয়ে আদনান বলে, বেলকনিতে মেলে দে। ইলমা বাধ্য মেয়ের মতন জামা কাপড় নিয়ে বেলকুনিতে যায়। আদনান খেতে বসে। ইলমা রুমে এসে খাটের উপর বসে। আদনান খেতে খেতে ইলমার দিকে তাকিয়ে বলে, রাতে খেয়েছিস? আদনান ইলমাকে উপর নিচ ফরক করে বলে, আমার সাথে খাবি? না, তুমি খাও। এদিকে আয়। ঘুম থেকে উঠেছি, কথা বলো না, ভালো লাগছে না। কথাটা বলে ইলমা শুয়ে পড়ে। আদনান কিচ্ছু বলে না, চুপচুপ খাওয়ায় শেষ করে উঠে দাঁড়ায়। ইলমাকে ঠেলে সরিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ভীষণ ক্লান্ত থাকে, মুহূর্তের মাঝে ঘুম চলে আসে। ইলমা তো সেই কখনই ঘুমিয়ে গেছে। ফারিস অফিস থেকে ছুটি নিয়েছে। আজকে তার বউ রৌদিয়া আইরিনকে নিয়ে ঘুরতে বেরোবে। ঘুরতে বলতে জয়কে দেখতে যাবে। তাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমে হয়েছে। অবশ্য ফারিস তার মামুর পরিবারের ওপর একটু অসন্তুষ্ট ছিল, মূলত তার বাবার মৃত্যু নিয়ে। একসময় বিরাট বিজনেসম্যান থাকলেও বড়সড় ক্রাইম করেছে, যার দরুন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ইনান শেখ নিজে তার বাবার বিরুদ্ধে কেস লড়েছে। কি অদ্ভুত না? বোনের বরের বিরুদ্ধে আদালতে কথা বলেছে। ফারিসের বাবার মৃত্যুটা জেলেই হয়েছে, সেটা আদালতের সিদ্ধান্তেই। আসার 6 মাসের মাথায় হার্ট অ্যাটাকে। ইনান শেখকে তার কোনো কালই পছন্দ না, শুধু ভাজে ভাজে চলেছে। ইনান শেখ তাকে আগে থেকেই পছন্দ করতো, ব্যাপারটা ফারিস বুঝতে পেরেছে। সেই জন্য ইনান শেখের সাথে বেশি বেশি কথা বলে খোঁজ খবর নিত, বিভিন্ন বিষয়ে আলোচনা করত, যাতে খুব সহজে ইনান শেখের প্রিয় পাত্র হয়ে উঠা যায়। আদনানের চালচলন আগে থেকে উশৃঙ্খল, উড়নচণ্ডী, বকাটে। সেই জন্য ফারিস প্রতিবার আদনানের কথা তুলে ইনান শেখের কানে বিষ ঢালত। সবচেয়ে বেশি সুযোগ এসেছে আদনান ইলমাকে রাতের বেলায় ঘুরতে দেখে পিকচার তুলে ইনান শেখকে সাথে সাথে পাঠিয়েছে। আর
তার অবর্তমানে তার মেয়েকে নিয়ে আদনান ঠিক কি কি করছে। ছেলেরা ভোলা ভেলাতে কতক্ষণ, মেয়ে যত চালাকি হোক। এরপর খবর আসে জয় আবরণের, রোদিয়ার কাজিন জয়। এমনিতে ইউনিভার্সিটির লাইফ থেকে ফারিস রোদিয়াকে পছন্দ করত। সেই অনুযায়ী জয় তাকে শর্ত দিয়েছে ইলমাকে তার করে দিলে সে রোদিয়ার সাথে ফারিসের বিয়ে দিবে। কিন্তু দেখতে গিয়েই যত অঘটন। সেই জন্য ফারিস প্ল্যানিং করেছে অ্যাসিড মারতে বা রেপ করে দিতে, বাকি ব্যবস্থা সে করে দিবে। ফারিসের বুদ্ধিতে জয় সেই সিদ্ধান্তে আসে। বিনিময়ে রোদিয়ার সাথে তার বিয়েটা হয় গোপনে। এরপর ফারিস নিজেই সেদিন শপিং মলে বসে জয়কে লোকেশনে যাওয়ার আসার সময় বলেছে। ভেবেছিল ইনান শেখের সামনে আজীবন ভালো থাকবে, কিন্তু নিজের কিছু অপকর্মের জন্য সব সামনে চলে আসে। ফারিস গাড়ি ড্রাইভ করছে, পাশে রৌদিয়া বসা। ফারিস এক হাতে স্টিয়ারিং ধরেছে, অন্য হাতে রৌদিয়ার হাত ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। দুজন একসাথে একটা রিসোর্টের সামনে আসে। ফারিস গাড়ি থামিয়ে বেরোয়। গেটের সামনে টিকিট কেটে দুজন ভেতরে যায়। রৌদিয়ার হাত ধরে পুরো রিসোর্টের আশেপাশে ঘুরে ক্লান্ত হয়ে যায় ফারিস। রেস্টুরেন্টের উদ্দেশ্যে দুজন হাঁটা ধরে। ফারিস আশেপাশে তেমন তাকায়নি, সেই জন্য একটা ছেলের সাথে বুকে ধাক্কা লাগে, যার দরুন ছেলেটা ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে। ফারিস সরিও বললেও ছেলেটা থামেনি। এগিয়ে এসে ফারিসের কলার চেপে ধরে মুখ বরাবর খুশি বসিয়ে দেয়। ফারিস বুঝতেই পারেনি তাকে মারা হলো কেন। ছেলেটা মারা আরম্ভ করতে আর কয়েকটা ছেলে সেখানে উপস্থিত হয়, এসেই তাকে মারতে শুরু করে দেয়। ফারিসের ভাঙা হাত যাই সুস্থ হয়েছিল, মার খেয়ে সেটা আগের মতোই হয়ে গেছে। ছেলেদের মারামারির মাঝে আরেকটা ছেলে এসে উপস্থিত হয় সেখানে। বলিষ্ঠ দেহের অধিকারী, মুখে মাস্ক লাগানো, শার্টের হাতা ফোল্ড করতে করতে ভিড়ের ভেতরে ঢুকেই ফারিসের অন্ডকোষ বরাবর লাথি মারে। পরপরই বেশ কয়েকটা লাথি মেরে ভাঙা হাতে এক পা দিয়ে চেপে ধরে, অন্য পা দিয়ে গলা চেপে ধরতেই ফারিসের চোখ মুখ বেরিয়ে আসার উপক্রম। তখনই একটা ছেলে হকস্টিক দিয়ে ফারিসের পা বরাবর আঘাত করতে থাকে। রৌদিয়া পাশ থেকে চিৎকার করছে অনবরত, তবে কারো কানে সে চিৎকার যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, রিসোর্টের ভিতর এরকম উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করায় রিসোর্টের কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ফারিসকে ইচ্ছে মতো ধোলাই করে সবাই বেরিয়ে যায়। তার অবস্থা ভীষণ শোচনীয়। ভেবেছিল ঘোরা শেষ করে জয়কে দেখে বাসায় ফিরবে, এখন তাকেই জয়ের পাশের সিটে অ্যাডমিট করানো হয়েছে। সন্ধ্যায় আদনান একা এসেছে একটা রেস্টুরেন্টে। আসার পেছনে অবশ্য কারণ আছে। জেসিয়া মাহজেবিন তাকে ডেকেছে দেখা করার জন্য। ইলমাকে আর নিয়ে আসেনি। আদনান আসতেই দেখে জেসিয়া আগে থেকে উপস্থিত সেখানে। আদনান এসে বসতেই জেসিয়া জিজ্ঞেস করে, কি খাবে? কফি। জেসিয়া কফি অর্ডার দেয়। আদনান জেসিয়া মাহজেবিনের চোখের দিকে তাকায়। জেসিয়া আদনানের দিকে তাকিয়ে বলে, ম্যালির সংসার জীবন কেমন কাটছে? মৃত মানুষকে নিয়ে কিছু জিজ্ঞেস করতে নেই। আদনানের কথায় জেসিয়া মৃদু হাসে জবাব দেয়, সন্তান হিসেবে মৃত, ব্যক্তি হিসাবে না। ওর কি দোষ ছিল? কিছু না, আমার জীবনের ভুল ছিল। আপনার ভাবা উচিত ছিল। প্রেমিকের হাত ধরে যাওয়ার পরিকল্পনা যেহেতু ছিল, মেলিসাকে কেন জড়ালেন? সবই ভাগ্য। ভাগ্য আপনার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু 14 বছরের ব্যাপার। আমি তার জীবনে এসেছি 1 মাস হবে। তাকে ভালো রাখার চেষ্টা করছি, তার জীবনের কষ্ট গ্লানি মুছে দেওয়ার চেষ্টায় আছি। শুনুন, 14 বছর বুঝেছেন? 1 যুগেরও বেশি সময়। সে মায়ের প্রতিচ্ছবি দেখেনি, মায়ের মমতা পায়নি। ইনান শেখ ওকে যতটুকু আদর দেওয়া সম্ভব ততটুকু আদর যত্ন দিয়ে বড় করেছে। তবুও মা তো মাই হয়। আপনার অন্য মেয়ের জন্য যে ভালোবাসা, সে ভালোবাসা মেলিসাও পায়। জেসিয়া কথা বলতে ভুলে গেছে। আদনান কথাটুকু শেষ করে চুপ করে রয়। জেসিয়া কিছুক্ষণ মৌনতা বজায় রেখে বলে, আমার ছোট মেয়েটা প্রতিবন্ধী। সবই আল্লাহর ইচ্ছা। জেসিয়া জবাব দেয়, আমি যে খুব সুখী তা কিন্তু না। সংসার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে দিন পেরুচ্ছে। ম্যালি তার পরিবার এবং বাবার কাছে ভালো আছে, সে ভালো থাকুক। তার নাম উচ্চারণ করে তাকে টানবেন না। সে আপনার কিছু হয় না, আপনিও তার কিছু হন না। এত অধিকার বোধ? সে তো আমারই।
আমার জিনিসে আমার অধিকার থাকবে, এটাই স্বাভাবিক। বেশ ভালো, সুখী হও তোমরা। আপনিও সুখী হন, দোয়া রইল। আদানের কথায় জেসিয়া মাহজাবিন হাসেন। বলার মতন অনেক কথা থাকলেও এখন আর বলতে পারছেন না। তার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তাকে নিয়ে দুশ্চিন্তায় দিন পার হচ্ছে। সব বাবা মাই চায় তার সন্তান সুস্থ হোক, স্বাভাবিক হোক। একটা প্রতিবন্ধী সন্তান অভিশাপ বই কি কিছুই না। তবে বাবা মা কখনো সন্তান ফেলে দেয় না। সেরকম সে যেই রকমই হোক, আদর, যত্ন, মায়া, মমতা দিয়ে বড় করেন। প্রেমিকের হাত ধরে আসলেও পরবর্তীতে একটু হলেও তাপশোক হয়েছে। ইনান শেখ কোনো অংশে কম ছিল না। শিক্ষিত, ভালো পরিবার, তার ফুটফুটে একটা কন্যা সন্তানও ছিল। কত সুন্দর একটা পরিবার হতে পারতো। নিজের জেদ, ইচ্ছের কাছে সবই এলোমেলো। যেহেতু নিজের জেদ এবং ভুলে সবকিছু হয়েছে, সেহেতু সবকিছু অতীত এবং মৃত ভেবে হৃদয়ে পাথর চাপা দিয়েছেন। সেদিন আদনানের সাথে ম্যালিসার ব্যাপার আর জিজ্ঞেস করেনি জেসিয়া। বাকিদের কথা জিজ্ঞেস করেছে। ফাইজা তার ছেলের কথা, আদনানেরও কথা, কিভাবে কি করলো, এখন কি করছে। ম্যালিসাকে নিয়ে সব ঠিকঠাক যাচ্ছে তো? যেহেতু আদনান এখনো স্টুডেন্ট, তার বউ স্টুডেন্ট, দুজনের খরচা বেশি। আদনান ইনকাম আহামরি না, কোনো রকমের টেনটনে চলার মতন। বাপের টাকা ওড়ানো ছেলে আদনান। এখন নিজের স্বল্প বেতনের টাকায় বউ চালায়, নিজে চলে। চাহিদা খুব সামান্যতে চলে এসেছে। অল্প স্বল্প চা পাওয়াতে সে বিশাল সুখ খুঁজে পায়। ফেরার পথে ইলমার জন্য দুটো গোলাপ নিয়ে নেয় আদনান। বাইক নিয়ে বাসায় আসে, গ্যারেজে সেটা রেখে ভেতরে যায়। নিজেদের রুমে গিয়ে সোফায় বসে। ইলমা আদনানের রুমে নেই, কোথায় আদনান জানে না। ঘড়ির কাঁটায় রাত 9টা, ঘর ছুঁই ছুঁই। আদনান গলা ছেড়ে ডাকে। কই গো প্রেমিক নারী? ইলমা তখন রুমেই আসছিল। আদনানের এইরকম সম্বোধন পেয়ে হকচকিয়ে যায়। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, ইলমা দরজা লাগিয়ে ভেতরে আয়। দরজা লাগায়। ভেতরে আসতে আদনান তাকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। ঘাড়ে থুতনি রেখে বলে, আজকে শাড়ি পরবি? না, কেন? দাদি বিকেলে ফুফুর বাসায় গিয়েছে, ফারিস হসপিটালে ভর্তি। তো তুমি করেছো? ধুরু না, মিথ্যে বলবে না। আমি জানিও না এসব। ব্যাংকে ছিলাম, বিকেলে এসে সন্ধ্যায় আবার বেরিয়ে গেছি। তো কই ছিলা সারা সন্ধ্যায়? বন্ধুদের সাথে। তাহলে ফারিসকে মারলো কে? কে আবার? আমি মারিনি, মনে হয় তোর বাপ ইনান মেরেছে। জয়কে নিশ্চয় তুমি মেরেছো। হ্যাঁ। ওমা, তুমি তো মনে হয় ঝগড়া করলে আমাকেও এভাবে মারবে, তোমার হাত চলবে। এখন অবধি একটা চরও মারিনি। তুই তো আমাকে মারিস যখন হাতের কাছে যেটা থাকে সেটাই আমার গায়ে ছুঁড়ে মারিস। তুমি যে বেশি ভালো সেজন্য। আদনান জবাব দেয় না। ইলমা সামনে দুটো গোলাপ ধরে বলে, সুন্দর না? সুন্দর। গত বছর তোর বার্থডেতে আমার দেওয়া হরলিক্সটা ঠিকঠাক খেয়েছিস তো? হরলিক্সের কথা বলছো কেন? ঘড়িটা আছে? কোনটা? যেটা আমি দিলাম। ইলমা সবিস্ময়ে নিয়ে উঠে দাঁড়ায়, চুপ বড় বড় করে বলে, ঘড়ি, ব্রেসলেট তুমি দিয়েছো? হ্যাঁ, কেন? লুকিয়ে দেওয়ার কি আছে? এই সর, আমি মেয়ে মানুষদের এসব গিফট দেই না। তাহলে আমাকে দিলে কেন? সেই জন্যই তো অপরিচিত সেজে দিয়েছি। প্রকাশ্যে দিলে আমার মান থাকতো নাকি? ইলমা এগিয়ে আসে, আদনানের কোলে বসে তার মাথার চুল টেনে ধরে বলে, ইফ টিচার ভাই, শাহরিয়ার আদনান শেখ কাউকে ভালোবাসে। কোনো সন্দেহ আছে? আছে তো। কি? থালা প্লেট ধুয়ে মুছে দিলে না বুঝতাম সত্যি ভালোবাসো। এমন একটা চর দেব বাপদাতার নাম ভুলে যাবি। তোমার হাতের চর খেয়ে তোমার নাম ভুললে বেশি খুশি হব। তোর চর খেতে হবে না, আমার নামও ভুলতে হবে না। কথাটা শেষ করে আদনান ইলমার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমা চোখ বন্ধ করে আদনানের দেওয়া ভালোবাসার পরশ নেয়। মিস তৃপ্তি শেখ, আপনি রাজি থাকলে আপনার বাবার কাছে আমি বিবাহের প্রস্তাব পাঠাতে পারি। নির্মাণের মেসেজে তৃপ্তি হাসে। লজ্জায় মুখশ্রী লাল হয়ে গেছে, তবে সে লজ্জা মাখা মুখশ্রী দেখার মতো কেউ নেই। সে একাই রুমে বসে আছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তৃপ্তি লিখে, এই ছেলে কোনো কাজ করো, বিয়ে করে বউকে কি খাওয়াবে? তাড়াতাড়ি বিয়ে করলে চাকরি এমনিতেই পেয়ে যাব। তুমি রাজি কিনা সেটা বলো। এখন কোনো বিয়ে শাদী না, তোমার পড়াশোনা শেষ হোক, জব করো, দেন বাবাকে বলবো। আমার ভাই আদনানকে রাজি করাও, এমনিতেই সব রাজি। তোমার ভাই তো 12 মতের অধিকারী, কতক্ষণ বলে বোন দিবে, আবার কতক্ষণ বলে দিবে না। মাঝখানে আমার প্রেশার হাই হয়, আবার লোতে নেমে যায়।
ভাইয়া এরকমই। আচ্ছা তৃপ্তি শেখ, পড়াশোনা করুন, আমিও পড়াশোনা শেষ করি, এরপর না হয় বড় বউ সাজবো। কি বলেন? ইনশাল্লাহ। আদনান বেতন পেয়েছে, ফেরার পথে একটা শপিং মলে প্রবেশ করে মূলত ইলমার জন্য কিছু কেনার জন্য। সে যে বিয়েতে একটা শাড়ি দিল, এরপর দাদির টাকায় শাড়ি দিয়েছে, এছাড়া কিছু দিতে পারেনি। আদনান শপিং মল ঘুরে ইলমার জন্য একটা থ্রি পিস পছন্দ করে। ওড়নায় তার চোখ আটকে গেছে, কালো ওড়নাটায় ফুল প্রিন্ট করা অ্যাশ কালারের থ্রি পিস। আদনানের পছন্দ হতেই দেরি করেনি, ইলমার জন্য রেডিমেড থ্রি পিসটা নিয়ে নেয়। বাইক নিয়ে বাসায় ফিরে ইলমা সবই সামনে এসেছে। আদনান ইলমার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে, বিকেলে ঘুরতে বের হব, এই ড্রেসটা পরবি। ইলমা শপিং ব্যাগটা হাতে নেয়, খুলে দেখে অ্যাশ কালারের একটা থ্রি পিস। ওড়নায় হাত বুলাতে বুলাতে মুচকি হাসে ইলমা। কালো রঙের সফট ওড়নায় ফুলের প্রিন্ট করা। ইলমা থ্রি পিস দেখতে দেখতে আদনান শাওয়ারে সেরে আসে। ইলমা তখন তৃপ্তি রুমে গিয়েছে, আদনান আর ডাকেনি। তৃপ্তি বসে বসে ইলমার দু হাতে মেহেদি পরিয়ে দেয়। ইলমা মেহেদি রাঙানো হাত নিয়ে আদনানের সামনে আসলে আদনান কুচকে বলে, বিয়েতে তো মেহেদি দিলি না। সময় ছিল নাকি? আদনান ইলমার দু হাত নিজের হাতে নেয়। মেহেদি রাঙানো হাত সবসময় সুন্দর হয়। আদনান ইলমার হাতে দুটো পরক করে। বিকেলে ইলমা তৈরি হয়। আদনানের দা থ্রি পিস পরে, মেহেদি রাঙানো হাতে সাদা পাথরের ব্রেসলেট, অনামিকা আঙুলে একটা রিং পরে, বেশ সুন্দর লাগছে তাকে। আদনান ইলমাকে এক নজর পর করে এগিয়ে আসে, ইলমার চোখের দিকে তাকিয়ে বলে, আমার বউ ভীষণ সুন্দর। আদনানের কথা ইলমা বেশ লজ্জা পায়। আদনানের বুকে ধাক্কা দিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে, বেরোই। আদনান চুপচিপে হাসে, ইলমাকে নিয়ে বেরোয়। বাইকে বসে ইলমাকে পেছনে বসায়। বাইকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে এসে স্থির হয় দুজন। আদনান ইলমাকে দাঁড়াতে বলে, ইলমা দাঁড়াতে আদনান ফোন বের করে ইলমার পিকচার্স তুলে দেয়। ইলমাকে নিয়ে টুকটাক ফাস্ট ফুড খেয়ে বেরিয়ে আসে। দুজনই হাতে হাত রেখে হেঁটেছে একসাথে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, শোন, একটা কথা বলি। কি বলো? ট্যাপলা ফারিসের জায়গা মতো অনেকগুলো লাথি দিয়েছি, এখন কি ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে? ইলমা আদনানের দিকে তাকিয়ে রয়, কিছু বলার মতো খুঁজে পেল না। আদনান ইলমাকে চুপ থাকতে দেখে সে কুচকে তাকায়। ইলমা জবাব দেয়, ভবিষ্যতে দেখা যাবে। আদনান জবাব দেয়, ইলমা হলে হোক, বেয়াদবের পোলা আমার বউয়ের গায়ে অ্যাসিড মেরেছে। বাদ দাও। হ্যাঁ, এই মাসেই হসপিটালে যাব, তোর সার্জারি করাবো। তো এই তোমার কাছে তো টাকা নেই, বেতন যা পেয়েছো আমাদের মাস চলতে হিমশিম যাবে। তো আমি এখন সার্জারি করব না। তোর কথাই হবে নাকি? এই মাসেই যাব, টাকা নিয়ে চিন্তা করছিস কেন? আমার স্বামী একজন স্টুডেন্ট, সেটা মনে আছে আমার। আমার কথায় আদনান ইলমার দিকে তাকায়, তবে তার ছোট্ট হাসছে না, চোখ জোড়া হাসছে। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, কি কি হলো? কিছু না। ইনান শেখ সোফায় বসেন। আদনান এই দিকটা আসছিল। ইনান শেখকে দেখে পুনরায় রুমের দিকে যায়। ইনান শেখের সাথে তার যায় না, একটা না একটা ঝগড়া ঝামেলা হয়ে যায়। শুধু ফারিসেরকে মারার সময় একটু মিল হয়েছিল, সেটা কিভাবে আদনান জানে না। ছেলেপেলের ব্যবস্থা প্ল্যানিং সব আদনানের করা, টাকা ইনান শেখ দিয়েছে। আদনান রুমে ঢুকতেই গেলে ইনান শেখ ইলমাকে ডাকে। আদনান দেখে ইলমা এগিয়ে আসছে, সেই জন্য সে আর রুমে যায়নি। দুজনেই এসে সোফায় বসতে ইনান শেখ ইলমাকে বলেন, ডক্টরের সাথে কথা হয়েছে, এ মাসের মাঝামাঝিতে তোমাকে নিয়ে যাব, সার্জারি করাবো। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, আমার হাতে টাকা আসলে যাব। ইনান শেখ আদনানের দিকে তাকিয়ে শিউকুচকে বলেন, এই ছেলে, তোমাকে টাকার চিন্তা করতে বলেছি? মেয়ে কি একেবারে দিয়ে দিয়েছি নাকি? ওর প্রতি আমার দায়িত্ব নেই? আমার থেকে বেশি না। আদনানের কথায় ইলমা দু চোখ রাঙিয়ে তাকায়। আদনান সেসবে পাত্তা দেয় না। ইনান শেখ দুজনকে পরখ করে মাথা নিচু করে হাসেন। তার মেয়েকে বিয়ে করার পর আদনানের বুদ্ধি বেড়েছে, দায়িত্ব বোধ বেড়েছে। ফরিদা পারভিন হসপিটালে আছেন। তারেক মাহমুদও আজকে গিয়ে দেখে এসেছেন ফারিসকে। যায়নি ইনান শেখ, তিনি যাবেনও না। আদনান তো যাবেই না কখনো। আদনানের সাথে এলোমেলো ভাবে ইনান শেখের দুদণ্ড কথা হয়েছে, তবে সুন্দর করে না। দুজনেরই একজন প্যারা জবাব দিয়েছে। ইলমা আদনানের পেছনে দিয়ে রুমে আসে, দরজা লক করে আদনানকে শাসিয়ে বলে, তুমি কি বাবার সাথে ভালোভাবে কথা বলতে পারো না? না, পারি না। বেয়াদব একটা। তোর বাপ জীবনেও আমাকে তার মেয়ের জামাই মানবে না, সেজন্য তার মন মতো হতে আমি তেল মাখতে পারবো না। মানলে মানুক, না মানলে আইন সবাই বসুক। আল্লাহ, আমার বাচ্চাগুলো যাতে ওর মতো
তেরা না হয়। এই ওয়েট, কি? বিয়ে হলো 1 মাসের বেশি, তুই এখনো বমি করছিস না কেন? আদনানের কথা ইলমা হতবিহ্বল হয়ে যায়, জবাব দেয়। মানে বমি করবো কেন? আদনান হেসে বলে, বমি করলে বুঝতাম আমি বাবা হতে চলেছি। ওই আগের যুগের সিনেমাটিক কাহিনী আর কি। সর অসভ্য, বউ চালাতে হিমশিম, সেখানে বাচ্চা চালাবে? এই চুপ, এই বাড়ি আমার, বাকি প্রপার্টিও আমার, সেখানে আমি আমার বাচ্চা পালতে পারবো না। নিজের টাকায় কিছু করো, বাচ্চার নাম মুখে নেবে না। আচ্ছা শোন, বলো। ইলমার কথা শেষ হতে আদনান ইলমাকে বুকের সাথে জড়িয়ে ধরে, দৃষ্টি নিচু করে ইলমার মুখপানে স্থির করে বলে, আমার মেয়ে বেবি চাই। তোমার মেয়ে হলে তাকে সেফটি দিতে পারবে? তোমার মতো কোনো আদনান তাকে রাস্তায় ইভরিথিং করবে, সহ্য হবে তোমার? আদনান চোখ মাথাটা নিচু করে নেয়। সে যা করেছে সেটা জঘন্য ছিল। ইভটিজিং করে মেয়েদের হয়রানি করা, বিরক্ত করা কোনো সুপুরুষের এবং ভালো পরিবারের ছেলের কাজ নয়। আদনানকে চুপ থাকতে দেখে ইলমা ফিকুচকে বলে, কি হলো? ভুল করেছিলাম, অনুতপ্ত আমি, তবা পড়েছি আর কি। কি জঘন্য ছিল ব্যাপারটা। আদনান জবাব দেয় না। ইলমা আদনানের দিকে এক নজর তাকিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ইলমার সামান্য এড়িয়ে চলা আদনানের বুক তুমড়ে মুচড়ে ওঠে। অনুতপ্ত বুকটা খাখা করছে। আপাতত দৃষ্টিকোণ থেকে কি জঘন্য একটা ব্যাপার ইভটিজিং করা। আদনান ইলমার কাছে আসে, ইলমার দিকে তাকিয়ে নরম শীতল কঞ্চে বলে, তুই রাগ করেছিস? কেন রাগ করবো? তেরা কথা বলছিস? কিছু না। সরি আমি। আরে আমাকে সরি বলছো কেন? অতীত তো বাদ দিলাম, মানুষ সবসময় একরকম থাকে না, সময়ের সাথে পরিবর্তন হয়। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আদনানের কথা ইলমা চোখ রাঙানি দিতে আদনান ইলমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, সরি সরি। তুমি আর ভালো হলে না। রাতে সবাই খেতে বসেছে। ফারিসকে বাসায় নিয়ে আসা হবে, মিলাদ পড়ানো হবে। তারেক মাহমুদের কাছে দাওয়াত দিয়েছে, একটা মাত্র ফাঁকি না। সবাই যাতে আসে এই খবরটা পাওয়া মাত্র ইনান শেখ সাফ সাফ জানিয়ে দেন, আমি কোথাও যাব না, আর না আমার বউ বাচ্চা যাবে। তখনই আদনান বলে, ভালো মানুষদের বাসায় আমি যাব না। এমনিতেই ভালো মানুষদের পাশে একটু বসে রুমে যেতে যেতে গা চুলকানি শুরু হয়ে যায়। ইনান শেখ আদনানের দিকে তাকাতে আদনান ইলমার দিকে তাকায়। তার চাহনি একটু রোমান্টিক টাইপের। ইনান শেখ নিজেই লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নেয়। ঈশিতা তারেক মাহমুদকে বলেন, তুমি যাবা? তারেক মাহমুদ বলেন, না গেলে খারাপ দেখায়, রেডি হয়ে থেকো, আমরা যাব। তাহলে ফায়াজও আসুক। ঈশিতার কথায় ইনান শেখ বলেন, আমরা কেউই কোথাও যাচ্ছি না। ফাইজা কিছু বলার মতো পেল না। ইলমা তখন বলে, যাক না, ফুপুর তো দোষ নেই। ওই বাসায় যাওয়ার দরকার নেই। আরে যাক, জেঠিমার সাথে যাবে আবার চলে আসবে। ইলমার কথায় আদনানও সায় দেয়। ইনান শেখ আর কিছু বলেনি। সবাই যেতে তৃপ্তি আদনানকে বলে, ভাই শোনো, বল। নির্মাণ কিছু বলেছে? আদনান চুপ থেকে বলে, ওই শালা আমার ছোট বোনটাকে ছাড়লো না, মনে আছে সব। সময় হলে বিয়ে দেব, এর আগে শালার আশেপাশে বেশি ঘেসবি না। ইলমা তখন বলে উঠে, নিজের যেমন বিয়ের আগে আশা ছিল কথা বলার, প্রেম করার, সেরকম আশা নির্মাণেরও। ইলমা তখন উঠে বলে, নিজের বেলায় পরের বোন প্রেমযোগ্য পাত্রী, আর পরের বেলায় নিজের বোন ছোট। এই শালি প্রেমিক নারী মুখ বেশি চলে তোর। আদনান ধমকে উঠলে ইলমা রেগে বলে, আমার সাথে কথা বলবি না। কথায় কথায় তুই তোকারি করবি না। নিজের যে তুই তুকারি করে সেটা কি? এখন কি তোকে আমি ও গো আমার প্রেমিক নারী কই তুমি বলে রাখবো? প্রেমিক নারী ডাকতে বলিনি। অত রোমান্টিক হতে পারবো না। আর আসিস শাড়ি খোলার আবদার নিয়ে। ইলমার কথায় আদনান তৃপ্তির দিকে তাকাতে দেখে বেচারি লজ্জায় কেটে পড়েছে। আদনান ইলমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। হুট করে ইলমার হাতে এক টান দেয়। জোর কদমে রুমে এনে ইলমার হাত ছেড়ে দিয়ে ঠাস করে দরজা লাগায় আদনান। দরজার সাথে ইলমার দুবাহু চেপে ধরে বলে, দিন দিন বেয়াদব হচ্ছিস। বেয়াদ্দবের সাথে থাকলে বেয়াদ্দবই তো হব। মুখে মুখে তর্ক করছিস। নিজে যে আমার ভোলা ভালা ভাইকে বউ আদরের কথা শেখাও সেটা। তাই বলে তুই আমার বোনকে জামাইয়ের শাড়ি খোলার আবদারের কথা বলবি? ও অ্যাডাল্ট আর আমার ভাই সে তো বাচ্চা। তোর আন্ডা ভাই আমার অ্যাডাল্ট বোনের থেকেও বেশি বোঝে। তুই চুপ। দুজন দুজনকে ধমকাধমকি করে সরে যায়। ইলমা আদনানের সাথে কথা বলে না। অনেকক্ষণ দুজনেই চুপ থাকে। আদনান নির্মাণকে কল দেয়। ইলমাকে শুনিয়ে শুনিয়ে বলে, বন্ধু বিয়ে করলাম 1.5 মাসের বেশি, বউ আজ পর্যন্ত ভালোবাসি বলল না।
উল্টো 3 বেলা নিয়ম করে ঝগড়া করে। মেয়ে মানুষগুলো এমনই ভাই। তোর বোনও আমাকে নিয়ম করে 3 বেলা ভালোবাসি বলে না। এই শালা চুপ। তোর সাথে আমার বোনের বিয়ে সমর্থন করি, তাই বলে এই না যে প্রেম করবি আর আমি সেটা মেনে নেব। নিজেও তো পরের বোনের সাথে প্রেম করতে। মেলি যে আমার কাজিন ছিল। তৃপ্তি আমার বন্ধুর বোন লাগে। আমার বোনকে ডিস্টার্ব করবি না। তোর বোনই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, তোর 12 ভাতারি চেহারায় যে মায়া বেশি, সেজন্য আমার বোন তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। দোয়া দিলাম তোর বউ যাতে এই জনমেও তোকে ভালোবাসি না বলে। তোর মতো শালা আর কোনো দুলাভাইয়ের ভাগ্যে না জুটুক। আদনান কল কেটে দিয়ে বলে, সব কয়টা নাটকবাজ, সব ড্রামা আমার সাথেই দেখায়। ইলমাও শুনো না শোনার ভান করে শুয়ে পড়ে। আদনান লাইট অফ করে ইলমার পাশে শোয়। ইলমাকে বলে, ঘুমানোর সময় জামাইকে বুকে টেনে আদর করতে হয়। এত পড়াশোনা করে সে আক্কেলটুকু হলো না তোর? কানের কাছে চিৎকার করলে চর মেরে রুম থেকে বের করে। ইলমার কথা আদনান হাঁ হয়ে যায়। ইলমা তাকে লাথি মারার থ্রেট দিয়েছে। আজকে আদনানের বউ বেশি রেগেছে। আদনান ইলমাকে পেছন থেকে জড়িয়ে ধরে, ঘাড়ে নাক ঘষে বলে, তুই আমাকে চর মেরে রুম থেকে বের করার আগে শরীরের ব্যথায় পা দুটো ফ্লোরে ফেলতে পারবি কিনা সেটা ভাব। কসম খোদার, আমাকে রাগাবি তো শরীরে ব্যথা নিয়ে বিছানা ছেড়ে উঠতে পারবি না। আদনানের শান্ত মাথায় দেওয়া হুমকিতে ইলমা চুপ হয়ে যায়। আদনান মেজাজ ছাড়িয়ে ইলমাকে ছেড়ে দেয়, নিজেই ঘুরে শুয়ে পড়ে। ইলমা আদনানের রাগ বুঝে নিজে এগিয়ে যায়। আদনানের গালে নিজের ঠান্ডা নরম হাতে স্পর্শ করে বলে, এই রাগ করেছো? তোর মুখ বেশি চলে। আর কিছু বলবা? কথাটা বলে ইলমা আদনানের গালে, ঠোঁটে, কপালে চুমু দিয়ে রাগ ভাঙায়। আদনান নিজেও ইলমাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয়। ইলমার মুখশ্রীতে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। ইনান শেখ নিজের কাজে গেছেন। আদনান ইলমা বাদে বাকি সবাই ফাতিহার বাসায় গিয়েছে, সেই জন্য পুরো বাসা ফাঁকা। আদনান আজকে আর কাজে যায়নি, ভার্সিটি গিয়েছে কিছু কাজে। ইলমা বাসা একাই রয়েছে। সকালে রান্নাটা করে টুকটাক কাজ সেরেছে ইলমা। ভেবেছে আজকে শাড়ি পরবে, সেজন্য 10:30টার দিকে গোসল সেরে শাড়ি পরিধান করে। ইউটিউব থেকে নিজের প্রচেষ্টায় অনেকটা সক্ষম হয়েছে সে। শাড়ি পরতে না পরতেই আকাশে মেঘের জাক পড়ে। ইলমা দৌড়ে ব্যালকনিতে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। ইলমা দেখতে দেখতে বৃষ্টির বেগ প্রবল হয়ে যায়। ইলমা বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারেনি, দৌড়ে গার্ডেনে যায়। শাড়ি পরিধান করে বৃষ্টিতে ভেজা শুরু করে। বৃষ্টিতে ভিজে যখন চুপচুপে হয়ে যায়, তখনই আগমন হয় আদনানের। বৃষ্টি মাথায় ভিজে এসেছে সে। ইলমাকে শাড়ি পরে ভিজতে দেখে এক মুহূর্তের জন্য আদনার হৃৎপিণ্ডে থমকে যায়। অসম্ভব লাভঝাপ দিতে শুরু করে। শাড়ি পরা সুশ্রী রমণী তার বউ, তাও এবার বৃষ্টিতে ভিজছে। আদনান সে আপাততক্ষণ বাইক রেখে ইলমার দিকে এগিয়ে আসে। দু হাতে বৃষ্টির পানি নিয়ে ইলমার চোখে মুখে ছিটে দিতে ইলমাও আদনানের চোখে মুখে বৃষ্টির পানি ছিটিয়ে দেয়। দুজনেই খুনসুটিতে মেতে ওঠে। আদনান ইলমার গায়ের সাথে আঁটোসাঁটো হয়ে লেগে থাকা ভেজা শাড়ির ভাঁজে কোমরে হাত রেখে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ইলমার ঘন লম্বা চুল বৃষ্টিতে ভিজে মিলিয়ে গেছে। বৃষ্টি স্নাত মায়াবী চোখ জোড়া অদ্ভুত সুন্দর লাগছে। আদনান শেখের নেশার ঘরেই চলে যায়। ইলমার ভেজা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে ঠোঁটের সবটুকু নম্রতা শুষে নেয়। ইলমা আদনানের কপালে ঠোঁট ছুঁয়ে দিতে আদনান শুধায়, আমার প্রেমিক নারী আমায় কখনো ভালোবাসি বলেনি। আদনানের কথা ইলমা তাকায়, ঠোঁট জোড়া কিছুটা কেঁপে উঠছে। ভালোবাসি বলা খুব সহজ হলেও ইলমার কাছে এই বাক্য উচ্চারণ করা ভীষণ কঠিনতম। আদনানের প্রতি ইলমার সেই ভালোবাসা যা কখনো মুখে বলা হয়নি, কিন্তু চোখের ভাষায় ফুটে উঠেছে। নিঃশব্দে ভালোবেসে আশা রেখেছে, যা কেবলই গোপন আকাঙ্ক্ষার রূপ ছিল। আদনানের আবদার পূরণ করতে ইলমা ছন্দ তুলে বলে উঠে, আকুল হৃদয়ের নীরব চাহনি, অপূর্ব রূপে মাখে আসা, আমার গুপ্ত প্রেমের সুপ্ত পিয়াসা। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর পশিটার সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।